এবার আসেন সক্রেটিসের এস গেল সাইট সিভিয়ারিটি, তারপরে ও গেল অনসেট, সি সক্রেটিস এস ও সি দিয়ে ক্যারেক্টার আমরা বলেছি। এখন আসেন সক্রেটিসের আর অর্থাৎ রেডিয়েশন। তো রেডিয়েশনের ক্ষেত্রে মনে রাখবেন খুব কমনলি যে সকল রেডিয়েশনের কথা আমরা বলতে চাই, একটা হলো যেমন হার্টের যেটা এমআই রিলেটেড পেইন, অথবা হলো অর্থাৎ অ্যানজাইনা অর্থাৎ ইস্কেমিক যে কার্ডিয়াক পেইন যেটা, হ্যাঁ সেটা রেডিয়েশন কোথায় হয়, যে চেস্ট পেইনটা সেন্ট্রাল চেস্ট পেইন হতে পারে, অথবা লেফট সাইডের চেস্ট পেইন অর্থাৎ অ্যারাউন্ড দ্য নিপল, লেফট নিপল, এবং এই পেইনটা রেডিয়েট করে ইনার অ্যাসপেক্ট অফ লেফট আর্ম, তারপরে হলো নেক, হ্যাঁ অথবা জ, তারপরে হলো আপনার অনেকের আবার এই আমাদের এদেরকে কী বলে টিথও ইভেন রেডিয়েট হতে পারে, ঠিক আছে। তাহলে সোজা ভাষা আপনারা মনে রাখবেন যে এমআইয়ের চেস্ট পেনটা রেডিয়েট হবে আপনার ইনার অ্যাসপেক্ট অফ লেফট আর্ম, তারপরে হলো নেক, জ, হ্যাঁ তারপরে চিন অথবা টিথ, এরপরে হলো আপনার ব্যাক অফ দ্য চেস্ট, এখানেও রেডিয়েট করতে পারে। এটা হলো এটা, অথবা কোনো রেডিয়েশন ছাড়া জাস্ট সেন্ট্রাল একটা চেস্ট পেনও হতে পারে এরকম। ওকে, আচ্ছা, তো এই কমন রেডিয়েশনগুলো আপনাদেরকে একটু জানতে হবে। তো রেডিয়েশনের এই বিষয়গুলো আসলে বোঝার জন্য আমাদের ফার্স্ট ইয়ারের কিছু নলেজের প্রয়োজন হবে। এই কারণে আমি আলহামদুলিল্লাহ কিছু জিনিস এখানে নিয়ে এসেছি, একটু ডিটেলস হলেও ইনশাল্লাহ একটু ধৈর্য নিয়ে শোনার চেষ্টা করেন। এটা দেখবেন ইনশাল্লাহ আপনাকে 100 জনের চাইতে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। একটু সময় দিতে হবে, হ্যাঁ যেখানে আপনি সময় দেবেন সেখানে আল্লাহ তাআলা একটু বেনিফিট রাখবে, এটাই খুব স্বাভাবিক। তো দেখেন, আমরা রেডিয়েশন বোঝার আগে আমাদের কিছু অ্যানাটমি এবং নার্ভের ডিস্ট্রিবিউশন নিয়ে জানতে হবে। তাহলে একটু আগে আমি আপনাদের বললাম যে এমআইয়ের পেইনটা কোথায় কোথায় রেডিয়েট করতে পারে। তো এখন এই যে এমআইয়ের পেইনটা যে রেডিয়েট করছে, এটা বুঝতে হলে আসলে আপনাকে হার্টের নার্ভ সাপ্লাইটা একটু বুঝতে হবে। সিম্পলি যদি আমি বলি, দেখেন আপনারা সবাই জানেন যে আমাদের হার্ট এটা একটা ভিসেরাল অর্গান, ভিসেরা। সো হার্টের মধ্যে আসলে কোনো সোমাটিক নার্ভ থাকে না। তাহলে নিয়ম অনুযায়ী হার্ট সাপ্লাই হয় শুধুমাত্র অটোনমিক নার্ভ দিয়ে। একটু ভালো করে বুঝেন, অটোনমিক নার্ভ দিয়ে। এটা আমাদের এফসিপিএস ট্রেনিংয়ে আমাদের 14 নম্বর ওয়ার্ডের প্রফেসর রাশেদ মির্জা স্যার একদিন আমাদেরকে জিজ্ঞেস করেছিল রাউন্ডে। তো দেখলাম যে অনেকেরই কনসেপশন ক্লিয়ার না, ইভেন সেদিন আমারও ক্লিয়ার ছিল না, ঠিক আছে। পরে আলহামদুলিল্লাহ আবার এসে পড়লাম ফার্স্ট ইয়ারের অ্যানাটমি বই খুলে। তো এখন দেখেন কোথার নলেজ কোথায় লাগে, মানে নলেজ ইনশাল্লাহ আপনার লাগবেই, এবং জানলে এটা মিস নাই। এখন তাহলে হার্ট, আসলে হার্টের মধ্যে কোনো সোমাটিক নার্ভ সাপ্লাই নেই। তাহলে প্রশ্ন আসে না, এটা তো আসলে পেইন ইনসেনসিটিভ হওয়ার কথা। তাহলে হার্ট অ্যাটাকের সময় অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সময় এত সিভিয়ার চেস্ট পেনটা হয় কেমনে? এটা তো হার্ট, এটা তো ভিসেরা। ইয়েস, এখন আসেন ভালো করে খেয়াল করেন। তাহলে আসলে আমাদের বেসিকই ঠিক যে হার্টে কোনো সোমাটিক নার্ভ নাই, হার্ট কমপ্লিটলি সাপ্লাইড বাই অটোনমিক নার্ভ। এবং অটোনমিক নার্ভের দুইটা আর্ম থাকে, একটা প্যারাসিম্প্যাথেটিক, একটা সিম্প্যাথেটিক। আমি ইন ডিটেলস সব কিছু বলবো না, জাস্ট সিম্পলি দেখেন প্যারাসিম্প্যাথেটিক নার্ভগুলো আসে কোত্থেকে? ভেগাস নার্ভ, এই যে রাইট ভেগাস নার্ভ এবং লেফট ভেগাস নার্ভ। আর সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটা কীভাবে আসে হার্টে? আপনারা জানেন সিম্পলি যে আমাদের সব সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটা আসে আমাদের ভার্টিব্রাল কলামের ডান পাশে এবং বাম পাশে দুইটা লম্বা লম্বা চেইন আছে। তাহলে এটা হলো রাইট সিম্প্যাথেটিক চেইন আর এটা হলো লেফট সিম্প্যাথেটিক চেইন। এবং এই চেইনগুলো কিছু ছোট ছোট মানে ক্লাস্টার দিয়ে তৈরি, এবং এই ক্লাস্টারগুলোকে বলে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। এটাকে কি বলে? সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। অর্থাৎ এখানের মধ্যে অটোনমিক নিউরনের সেল বডিগুলো থাকে, আর এগুলো হলো তাদের এক্সন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন যে এই জায়গাটাতে কি হয়। এখানে হার্টের পেইন সেন্সেশনের সাথে প্যারাসিম্প্যাথেটিকের কোনো সম্পর্ক নাই। সো এটা নিয়ে আমরা সময় নষ্ট করব না। হার্টের পেইন সেন্সেশন করে এই সিম্প্যাথেটিক সাপ্লাইটা, খুব ইন্টারেস্টিংভাবে করে। দেখেন কিভাবে করে। তাহলে দেখেন এখানে আমাদের সিম্প্যাথেটিকের মনে রাখবেন, দেখেন এটা হলো আমাদের যে সার্ভাইকাল রিজিয়ন, অর্থাৎ আমাদের যে গলা, হ্যাঁ এটা হলো আমাদের নেক পোর্শন। এখানে এই নেক পোর্শন বরাবর তিনটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থাকে, হ্যাঁ এই যে রাইট এবং লেফটে দেখেন এটা হলো সুপিরিয়র সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, হ্যাঁ রাইটে একটা লেফটে একটা। এরপর এটা হলো মিডল, এই যে মিডল সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, এটা হলো লোয়ার, হ্যাঁ অথবা ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া, এবং তার সাথে তার ঠিক একটু নিচে দেখেন এটা হলো
T1 গ্যাংলিয়া, অর্থাৎ ইনফেরিয়র সার্ভাইকালের সাথে থোরাসিক T1টা মিলে গেছে, হ্যাঁ, এবং এই দুটোকে একসাথে আমরা বলি স্টিলেট গ্যাংলিয়ন। ক্লিয়ার? ওকে, তাহলে তার একটু নিচে আসেন, তাহলে এটা যদি T1 হয় তাহলে এটা T2, T3, T4, T5। তাহলে একদম ইজি। এখন আলহামদুলিল্লাহ আপনারা বুঝে গেছেন যে দেখেন এটাই হলো কার্ডিয়াক প্লেক্সাস, এই যে এটাই কার্ডিয়াক প্লেক্সাস। তাহলে কার্ডিয়াক প্লেক্সাস তৈরিতে আমার সিম্প্যাথেটিক চেইনের কোন কোন গ্যাংলিয়া অ্যাটেন্ড করছে? এই যে দেখেন সার্ভাইকাল তিনটা, সুপেরিয়র, মিডল, ইনফেরিয়র, সাথে T1, T2, T3, T4, T5। তাহলে দেখেন এরা সবাই এসে এখানে একসাথে জড়ো হলো রাইট লেফট থেকে। এরপরে এই প্লেক্সাসটা থেকে আলটিমেটলি আমার হার্টে সাপ্লাইটা যাচ্ছে। ক্লিয়ার? আবার হার্ট থেকে যে কোনো ইনফরমেশন প্রথমে এখানে আসবে, এখানে আসবে, তারপরে ওরা এখানে 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 যাবে। ক্লিয়ার? তাহলে যাচ্ছে আসছে। তাহলে এই হলো আমাদের সিম্প্যাথেটিক চেইনের কোন কোন রিজিয়ন হার্টের সাথে রিলেটেড, এটা একটু মাথায় রাখেন। তাহলে একদম সার্ভাইকাল তিনটা গ্যাংলিয়া এবং থোরাসিক T1 to T5, ততটুকু মনে রাখেন। একটু আস্তে ধীরে বুঝতে হবে, এটা খুবই কমপ্লেক্স, যদি তাড়াহুড়া করেন ছুটে যাবে। আমি এখন সিম্প্যাথেটিক নিয়ে আছে, প্যারাসিম্প্যাথেটিক নিয়ে কোনো কথা বলবো না, শুধু অহেতুক এটা জটিলতা তৈরি করবে এই কারণে। এখন আসেন একটু এই জায়গাটাতে একটু খেয়াল করেন যে সিম্প্যাথেটিক চেইনের সাথে স্পাইনাল নার্ভের যোগাযোগটা কিভাবে হয়। দেখেন, তাহলে খুবই সিম্পলি মনে রাখার জন্যে আমরা ধরে নিচ্ছি যে এই গ্যাংলিয়া, এখানে দেখেন একটা গ্যাংলিয়া দেখা যাচ্ছে, এই যে ফুলে আছে, এটা হলো T1, ঠিক আছে? তো এটাকে আমি একটু T1 লিখি। ওকে, ফাইন। এখন দেখেন, মনে করেন এটা হলো আমাদের হার্ট, ওকে। এখন আল্লাহ না করুক যে এখানে একটা এমআই হলো, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলো। একটু সবাই ভালো করে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে। তাহলে এই জায়গাটাতে এখন এমআই হলো, ফলে এখানে যখনই একটা সেল ইনজুরি হলো তাহলে সাথে সাথে এখানে কি হবে? ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশন হওয়ার সাথে সাথে এখানে যে সাপ্লাই দিচ্ছিল কে? সিম্প্যাথেটিক নার্ভ। তাহলে এই সিম্প্যাথেটিক নার্ভটা এই এমআই হওয়ার সাথে সাথে এখন কি হলো? অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে এই সেন্সেশনটা ক্যারি হয়ে আসলো এই জায়গায়। দেখেন, তাহলে এই সেন্সেশনটা যাচ্ছে কোথায়? এখানে। তাহলে এটার নাম কি? T1 গ্যাংলিয়া। তাহলে পেইন, যে মামা আমার ব্যথা হচ্ছে, এখানে টিস্যু মারা গেছে, এই ইনফরমেশনটা আসলো T1 গ্যাংলিয়াতে। এই T1 গ্যাংলিয়া এটা কার পার্ট? সিম্প্যাথেটিক। তাহলে সিম্প্যাথেটিক নার্ভের তো কোনো পেইন ক্যারি করার ক্যাপাসিটি নাই, সেটা অটোনমিক। তাহলে সে কীভাবে পেইন করছে দেখেন, এই ইনফরমেশনটা সিম্প্যাথেটিক চেইন থেকে বের হয়ে এটার নাম কি বলেন? এটার নাম হলো স্পাইনাল নার্ভ। এই যে দেখেন ডরসাল রুট গ্যাংলিয়া, এই যে এটা হচ্ছে স্পাইনাল নার্ভ। এখানে যেই আসবে সেই একদম সিভিয়ার পেইন ক্যারি করবে, আর এখানে যে আসবে তার কোনো পেইন নাই। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় কি, এই পেইনটা এখানে আসার পরে দেখেন সে এই যে এই রুটটা দিয়ে এই যে আমাদের সোমাটিক স্পাইনাল নার্ভে চলে যাচ্ছে, এই পথ দিয়ে। এখানে হচ্ছে মজার বিষয়টা। তাহলে এই পথটার নাম কি, যেটা সিম্প্যাথেটিক চেইনের সাথে সোমাটিক স্পাইনাল নার্ভের জাংশন করছে, কানেকশন করছে, এটার নাম হলো হোয়াইট কমিউনিকেটিং রেমাস। তাহলে এই গ্যাংলিয়া থেকে পেইন সেন্সেশনটা চলে গেল এই সোমাটিক স্পাইনাল নার্ভে। তাহলে এটা যেহেতু T1 থেকে যাচ্ছে, তাহলে এই নার্ভটার নাম কি? T1 স্পাইনাল নার্ভ। এক্স্যাক্টলি। তাহলে এখন এই পেইনটা T1 স্পাইনাল নার্ভে ঢুকলো, সে এখানে এটাকে অ্যাক্টিভ করলো, ডরসাল রুট গ্যাংলিয়া, সে এখান থেকে আমার আলটিমেটলি স্পাইনাল কর্ডে এন্টার করলো, সেখান থেকে তারা উপরের দিকে উঠে সোমাটোসেন্সরি 3, 2, 1 যাবে এবং বলবে যে T1 রিজিয়নে সিভিয়ার পেইন হচ্ছে। দেখেন, T1 রিজিয়নে সিভিয়ার পেইন হচ্ছে। ঠিক একইভাবে এরকম আরেকটা গ্যাংলিয়া, এটা T2, তার নিচে T3, তার নিচে T4। তাহলে এমআই হলে আমাদের কোন কোন গ্যাংলিয়া অ্যাক্টিভেটেড হচ্ছে? সিম্প্যাথেটিক T1 to T5। তাহলে এই T1 to T5 এরা সবাই তাহলে কোন স্পাইনাল নার্ভকে অ্যাক্টিভ করতে পারবে? T1 to T5 স্পাইনাল নার্ভকে অ্যাক্টিভ করবে।
তাহলে T1 to T5 স্পাইনাল নার্ভ যেই থোরাসিক ডার্মাটোমকে সাপ্লাই দেয় সেখানে পেইন অনুভূত হবে। এখন আসেন আমরা তাহলে T1 to T5 ডার্মাটোমটা একটু দেখি যে এই ডার্মাটোমটা আসলে কি। আমি জানি না কতটুকু বুঝাতে পারছি আপনাদের, আশা করি ইনশাল্লাহ ঝামেলা হওয়ার কথা না। কনফিউশন হলে আবার জিজ্ঞেস করবেন, আমরা আবার পরে রিপিটিং ভিডিও ক্লিপ করে ইনশাল্লাহ বুঝাবো ইনশাল্লাহ। তো এখন আমরা একটু ডার্মাটোমটা দেখে আসি। দেখেন তাহলে একদম ইজি হয়ে যাবে। এখন একটু খেয়াল করেন, একদম এটি এইচডি পিডিএফ আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন এই যে T1, এই যে দেখা যাচ্ছে এই যে T1 রিজিয়ন, T2, T3, T4, T5। ওকে, এখন আসেন হার্টটা আমাদের বডির, এটা যদি সেন্ট্রাল অ্যাক্সিস হয়, হার্ট কোন দিকে বেশি মানে লোকেটেড? লেফটের দিকে। এখন এই যে সিম্প্যাথেটিক T1 to T5 গ্যাংলিয়াগুলো যখন পেইন সেন্সেশনটাকে পাস করে দিচ্ছে T1 to T5 স্পাইনাল নার্ভের কাছে, এখন T1 to T5 স্পাইনাল নার্ভ আপনার লেফটে যেমন আছে রাইটও তেমন আছে, কিন্তু হার্ট যেহেতু মোর লেফটের দিকে পজিশনড, ফলে আমার লেফট সাইডেড T1 to T5 নার্ভগুলোই বেশি অ্যাক্টিভেটেড হবে সিম্প্যাথেটিক নার্ভের দ্বারা। ফলে আমার ব্রেন লোকালাইজ করবে যে ব্যথাটা বেশি হচ্ছে এই জায়গায়। এটা একটু মাথায় রাখেন। এবং এই কথাটাই আমি এখানে আলহামদুলিল্লাহ বলেছি যে দেখেন যাতে আপনাদের ঝামেলা না হয়। দেখেন এখানে খুব ইজিলি লেখা আছে আলহামদুলিল্লাহ, লেফট সাইডের অর্গানগুলো লেফট সাইডের সোমাটিক স্পাইনাল, অর্থাৎ এখানে সোমাটিক স্পাইনাল বলতে T1 to T5 সোমাটিক স্পাইনাল নার্ভে ঢুকে হোয়াইট র্যামাই কমিউনিকেটেন্সের মাধ্যমে, ফলে লেফটে পেইন হবে। এখন এটা যদি রাইট সাইডে হইতো, যেমন মনে করেন সাপোজ গল ব্ল্যাডার, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার পেইনটা রাইট সাইডের স্পাইনাল নার্ভকে বেশি অ্যাক্টিভ করতো। ফলে পেশেন্ট আমাদের কোলেসিস্টাসিসে ব্যথা কোথায় বলে? রাইট হাইপোকন্ড্রিয়ামে ব্যথা বলে। আর এমআইতে কোথায় বলে? লেফট চেস্টের দিকে ব্যথা বলে। ঠিক আছে, বা দুজনের ক্ষেত্রেই পেইনটা আসলে আসতেছে সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে। ক্লিয়ার? এটা খুবই ইন্টারেস্টিং। তাহলে এই হলো আসলে বিষয়টা। তাহলে এইভাবে আমাদের এমআইয়ের ব্যথাটা আমরা বুঝতে পারি। ওকে, আচ্ছা এখন আসেন তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এমআইয়ের পেইনের বিষয়টা ক্লিয়ার। তো এখন আমরা একটু রেফার্ড পেইনটা নিয়ে একটু কথা বলি। তাহলে আমরা একটু আগে আপনাদেরকে বললাম যে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেইনটা রেডিয়েট করে কোথায়? ইনার অ্যাসপেক্ট অফ লেফট আর্ম, নেক, জ, চিন অথবা টিথ, হ্যাঁ, এই জায়গাগুলোতে। তাহলে এটা কেন রেডিয়েট করে? একটু আগে আপনাদের বলেছি যে হার্টের যে সিম্প্যাথেটিক সাপ্লাই সেখানে T1 to T5 গ্যাংলিয়া সাথে সুপিরিয়র, মিডল, ইনফেরিয়র, সার্ভাইকাল গ্যাংলিয়া থাকে। যেহেতু সুপিরিয়র, মিডল, ইনফেরিয়র, সার্ভাইকাল গ্যাংলিয়াও ইনভলভড হার্টের সাথে, এই কারণে কিছু পেইন ব্রেইন ভুল করে বুঝে নেয় যে ঘাড় থেকে আসছে। এই কারণে আমাদের নেক রিজিয়নে একটা রেফার্ড পেইন হয়। ক্লিয়ার? তাহলে এটা ওই ডার্মাটোমের ছবিটা দেখলে আপনাদের আর একটু ক্লিয়ার হবে। এই যে দেখেন, হ্যাঁ, যেহেতু ওই যে সার্ভাইকাল, সুপিরিয়র, তারপরে মিডল, ইনফেরিয়র, এই তিনটা গ্যাংলিয়া থেকে কিন্তু হার্ট রিসিভ করছিল। ফলে যখন ব্রেনে সিগন্যাল যাবে তখন বলবে যে এখান থেকেও আমার ব্যথা হচ্ছে। তাহলে এই যে ঘাড় রিজিয়নে ব্যথা হয়, ঠিক আছে, এই যে গলায় ধরে আসে এবং এটা লেফটের দিকে মোর প্রমিনেন্ট থাকে। ক্লিয়ার? তাহলে এটা হলো একটা রেফার্ড পেইনের কারণ। ঠিক একইভাবে দেখেন এই যে দেখেন এই যে ইনার অ্যাসপেক্ট অফ লেফট আর্মে কেন ব্যথাটা হয়? এই যে জায়গাটা দেখেন, এটা হাতের ইনার অ্যাসপেক্ট না? হ্যাঁ, তাহলে এটা কে সাপ্লাই দিচ্ছে? দেখেন এই যে T1, এই যে দেখেন T1। তাহলে এই T1 এর ডিস্ট্রিবিউশন, এই যে T1 এর ডিস্ট্রিবিউশন এখানে থাকার কারণেই এমআই এর ব্যথাটা এখানে রেডিয়েট করে। ওই সব কাহিনী হচ্ছে একটু আগে যে স্পাইনাল নার্ভের সাথে যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার যে কমিউনিকেশন বললাম থ্রু হোয়াইট র্যামাই কমিউনিকেন্টেস, এটার মাধ্যমে। ক্লিয়ার? ওকে, তাহলে এইভাবে রেফার্ড পেইনটা হয়। আচ্ছা, এখন আসেন এটা আবার একটু আমাদের জন্য ইম্পর্টেন্ট ইনশাল্লাহ, যেটা আপনাদের প্রয়োজন হবে আমরা যখন নিউমোনিয়া পড়ব, হ্যাঁ, অথবা যে বেজাল নিউমোনিয়া পড়ছি সেই সময় আমাদের লাগবে।